থ্যাংক ইউ মিস। আমি শুভ। আপনার নামটা কি জানতে পারি? ওয়েলকাম, আমি উপমা। আপনার নামটা আপনার মতোই মিষ্টি। উপমা মুচকে হাসল। তখন শুভ নামের ছেলেটা আবারও বলল, দার্জিলিং কি ঘুরতে এসেছিলেন? অনেকটা তাই, মূলত মামার বাসায় বেড়াতে এসেছিলাম। আপনার বাড়ি কোথায়? শিলিগুড়ি। আপনার? কলকাতা। তবে এখন শিলিগুড়ি যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। ও আচ্ছা, আপনার ইন্টারভিউর জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। এবার মূল ঘটনাটা বলি। ভোরের ঘন কুয়াশার মধ্যে দার্জিলিং রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে উপমা। কনকনে ঠান্ডা আর মৃদু হাওয়া বইছে, যা শরীরে আরো কাঁপন ধরাচ্ছে। ট্রেন ছাড়ার অপেক্ষায় বারবার হাত ঘড়ি দেখছে ও। ভোরবেলা হওয়ায় অল্প কিছু দোকান খুলেছে স্টেশনে। উপমা সেখান থেকে এক কাপ গরম গরম চা কিনে ট্রেনে উঠে বসলো। একদম জানলার পাশে সিট। উপমা এতে বেশ খুশি হলো। গরম গরম চা খেতে খেতে প্রকৃতি উপভোগ করা যাবে। আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিচ্ছে এমন সময় একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে উপমার সামনের সিটটাতে বসলো। উপমা এক নজর তাকালো। ব্ল্যাক হুডি, ব্ল্যাক জ্যাকেট, কাঁধে একটা ব্যাগ, লম্বায় 6 ফুটের মতো হবে, দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। ছেলেটাকে এভাবে হাঁপাতে দেখে উপমার নিচের ব্যাগ থেকে বের করে পানির বোতলটা এগিয়ে দিল। ছেলেটা কৃতজ্ঞতা স্বরূপ খানিকটা হেসে পানির বোতলটা নিল। ঢকঢক করে অর্ধেকটা পানি শেষ করলো। এরপর দুজনের মধ্যে কি কথা হলো তা তো শুনলেনি। ট্রেন দ্রুত বেগে চলতে লাগলো। চারিদিক সাদা কুয়াশার চাদরে ঢাকা। ভোরবেলা ঠান্ডা বাতাসে উপমার চুলগুলো এলোমেলোভাবে উড়ে এসে উপমার চোখে মুখে আছড়ে পড়ছে। আর সে বারবার এগুলোকে হাত দিয়ে সরিয়ে প্রকৃতি দেখায় মনোযোগ দিচ্ছে। উপমার কাছে বরাবরই ট্রেন জার্নি খুব পছন্দের। সকাল হলে তো কথাই নেই। আর তাই তো সে আজকেও সকালবেলায় ট্রেনের টিকিট কেটেছে। তার মধ্যে শুভর সাথে কথা বলতে মন তো লাগছে না ওর। শুভ ফের বলল, কিসে পড়েন আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। এমন আরও নানান টুকটাক কথা বলতে লাগলো দুজনে। আস্তে আস্তে সূর্য উদয় হতে লাগলো। সূর্যের তীক্ষ্ণ রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। প্রায় 3.5 ঘন্টা পর ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে খানিকের জন্য থামলো। শুভ বলল, খিদে পেয়েছে নিশ্চয়ই, খাবেন কিছু? তা তো লেগেছেই। সকালে তো আর কিছু খাওয়া হয়নি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমি সচরাচর তেমন কারোর সাথে কথা বলি না, অপরিচিত তো আরো আগেই না। কিন্তু আপনার সাথে যেহেতু কথা বলেছি তাহলে এতে আপত্তি থাকার কোনো কারণই নেই। চলুন যাওয়া যাক। আমরা দুজন স্টেশনের পাশে থাকা একটা ছোটখাটো রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে আবারও ট্রেনে উঠে বসলো। উপমা একটা বই নিয়ে ওটা পড়ায় মনোযোগ দিল। ট্রেন জার্নিতে উপমার বই পড়ার অভ্যেস পুরনো। ট্রেন জার্নি, চা আর সাথে বই হলে তো উপমার আর কিছু লাগেই না। আর এদিকে শুভ উপমাকে দেখতেই ব্যস্ত। ফর্সা চেহারা, চোখে চশমা, মেয়েটাকে দেখতে বেশ। শুভর ভীষণ ভালো লেগেছে। কখনো কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে বলে ওর মনে হয়নি। এই মেয়েটার প্রতি আলাদা একটা অনুভূতি জন্মাচ্ছে ওর। খানিক বাদে জিজ্ঞাসা করলো, আপনি বই পড়তে ভালোবাসেন? ভীষণ। ট্রেনে উঠলে সবসময় আমি বই পড়ি, এটা আমার অভ্যাস বলতে পারেন। একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই। আমরা কি বন্ধু হতে পারি? হওয়া যায়। ট্রেন এসে থামলো শিলিগুড়ি স্টেশনে। দীর্ঘ 7 ঘন্টা ট্রেন জার্নির অবসান ঘটল। উপমা আর শুভ ব্যাগ নিয়ে নেমে পড়ল। উপমা বলল, এই প্রথম ট্রেনে কারোর সাথে এত কথা বলেছি, এতটা মিশেছি। বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ধন্যবাদ আমার ট্রেন জার্নিটা এত সুন্দর করার জন্য। আপনাকেও ধন্যবাদ। কারোর সাথে আমিও কখনো এভাবে বন্ধুত্ব করিনি। এই জার্নিটা খুব মিস করব, আপনাকেও ভীষণ মিস করব। কথাটা শুনে শুভর মুখটা মলিন হলো। আসলেই তো, এই যাত্রা যদি আরেকটু লম্বা হতো তাহলে কি খুব ক্ষতি হতো? উপমা খানিক থেমে বলল, আচ্ছা, আমাদের কি আবার কখনো দেখা হবে? সৃষ্টিকর্তা চাইলে আবারও দেখা হবে। আসছি, বাই। বলেই শুভ হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। উপমা হাত মেলাতেই শুভ উপমার হাতে একটা চিরকুট গুজে দিল। উপমাও বাই বলে দিল। শুভ মুচকে হেসে উল্টো করে হাঁটা শুরু করলো। উপমাও নিজ গন্তব্যে রওনা দিল। কিছুটা এগিয়ে চিরকুটটা খুলল। এটা আমার নাম্বার, যদি কখনো ইচ্ছে হয় তাহলে কল দিতে পারেন। উপমা মুচকে হাসলো। চিরকুটটা ভাঁজ করে আবারও হাঁটতে লাগলো। বাড়িতে এসে উপমা চিরকুটটা ভাঁজ করে ডায়েরির ভাঁজে রাখলো। উপমার মা শিলা বেগম চেঁচিয়ে বলতে লাগলেন, কি রে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। দুপুর তো গড়াতে চললো, কখন খাবার খাবি? এই তো আসছি মা।
উপমা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলো। উপমার বাবা নেই। বাবা মারা যাওয়ার পর উপমার ভাই আদি ওদের সংসারে হাল ধরেছে। খেয়ে এসে বিছানায় শুয়েই ওর চোখে ঘুম এসে ভিড় করলো। সন্ধ্যার পর ঘুম থেকে উঠে পড়তে বসলো। মামার বাড়িতে ছুটি কাটানোর কারণেই এতদিন অনেক পড়া মিস দিয়েছে, আর মিস দেওয়া চলবে না। পড়ার টেবিলে বসে ডায়েরি খুলতেই শুভর নাম্বারটা চোখ পড়ল। কল দিবে কি দিবে না সেই নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে কাটালো। শেষে ভাবলো একটা কল দেওয়াই যায়। ফোনটা হাতে নিয়ে শুভর নাম্বারে ডায়াল করলো। দুবার রিং হয়ে কেটেও গেল। তৃতীয়বারের কেউ একজন ফোন তুললো। উপমা কিছু বলল না। অপর পাশ থেকে কয়েকবার হ্যালো হ্যালো শোনা গেল। অপর পাশের ব্যক্তি শেষে বিরক্ত হয়ে বলল, কে আপনি? কথা বলবেন না যখন কল দিয়েছেন কেন? যত সব বিরক্তিকর। বলে কল কেটে দিতে যাবে এমন সময় উপমা বলল, আপনি কি শুভমান? হ্যাঁ, কে বলুন তো আপনি? আমার নাম্বার কোথায় পেলেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন আমার কণ্ঠ? দিনের বেলা তো নিজেই আমাকে নাম্বার দিলেন। ওহ, আপনি? তা কি মনে করে ফোন দিলেন? এমনিতেই কথা বলার জন্য। ইন্টারভিউ কেমন হলো আপনার? ভালো। তো খাওয়া দাওয়া হয়েছে? আপনার? হ্যাঁ, এই তো খেয়ে উঠলাম। আরও কিছুক্ষণ কথা বলে লাইন কেটে দিয়ে উপমা পড়তে বসলো। পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমাতে গেল। বেশ কিছুদিন কেটে গেল এভাবেই। এর মধ্যে দুই একবার ফোনে কথা হয়েছে শুভর সাথে, কিন্তু নিজ থেকে উপমা বা শুভ কেউই কখনো দেখা করার কথা বলেনি। বেশ রোদ আজকে বাইরে। উপমা ঘেমে নিয়ে একাকার। ভার্সিটি থেকে বের হওয়ার পর কোনো ট্যাক্সি পাচ্ছে না। সে কখন থেকে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। এক প্রকার বিরক্তি নিয়েই দাঁড়িয়ে রয়েছে উপমা। টিস্যু দিয়ে কপালের ঘামটুকু মুছে নিল। বিরক্তকর দৃষ্টিতে সামনে তাকাতেই দেখলো অপর পাশ থেকে রোড ক্রস করে শুভ এসে পাশে আসছে। শুভকে আসতে দেখে উপমা বলল, আরে আপনি? হোয়াট এ সারপ্রাইজ! আপনি কোথায় যাচ্ছিলেন? এই তো ভার্সিটি থেকে বাড়ি ফিরছিলাম। ও আচ্ছা। আপনি তো ঘেমে একদম অবস্থা খারাপ। চলুন একটা রেস্টুরেন্টে বসে কথা বলা যাক। কিন্তু বাড়ি যেতে তো আমার লেট হয়ে যাবে। সমস্যা নেই, চলুন। উপমা আর শুভ রেস্টুরেন্টে বসে আছে। খানিক নীরবতার পর শুভই বলল, বলেছিলাম না, সৃষ্টিকর্তা যদি চায় আমাদের আবারও দেখা হবে। দেখলেন তো কিভাবে আবার দেখা হয়ে গেল। সবই উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা, কি খাবেন অর্ডার দিন। কোল্ড কফি অর কোল্ড ড্রিঙ্ক? কোল্ড কফি। শুভমান ওয়েটারকে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। খানিক বাদে ওয়েটার এসে কফি দিয়ে গেল। উপমা এক চুমুক কফি খেয়ে ফের জিজ্ঞাসা করলো, তো এখানে কোথায় থাকছেন আপনি? এই তো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি। ও আচ্ছা। ঘন্টাখানেক দুজনে একসাথে রেস্টুরেন্টে কাটালো। দুপুর 3টের দিকে বাড়িতে পৌঁছালো উপমা। একের পর এক কলিং বেল দিয়েই যাচ্ছে। শিলা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বললেন, আরে বাবা, খুলছি তো, দাঁড়া। পাগল হয়ে যাচ্ছিস কেন? দরজা খুলতেই উপমা ঢুকে সোফায় গা এলিয়ে দিল। তার মা দরজা লাগিয়ে ফিরে আসলেন। এসে তাকে ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বললেন, কিরে, তোর এত দেরি হলো কেন আজকে? ট্যাক্সি পেতে দেরি হচ্ছিল তাই। শিলা বেগম টেবিলে রাখা শরবতের গ্লাসটা এনে এগিয়ে দিলেন উপমার দিকে। উপমা গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু শরবত খেয়ে নিল। ফ্রেশ হয়ে খেতে আয়। আমরা ফ্রেন্ডরা সবাই বাইরে খেয়ে এসেছি। বলে উপমা ব্যাগটা নিয়ে রুমের দিকে চলে গেল। বেশ অনেকটা সময় ধরে শাওয়ারও নিল। গরমে মাথাটা ভনভন করছে। শাওয়ার নিতে এসে ছাদে কাপড়গুলো মেলে দিল। ছাদের কিনারায় রেলিংয়ের উপরে বসে পড়ল উপমা। আনমনেই শুভর কথা মাথায় আসতেই হেসে ফেলল। ছেলেটা একদমই অন্যরকম, সবার থেকে আলাদা। উপমার সবার থেকে ছেলেটাকে অনেক ভালো লাগে। এখন বিকেলবেলা, রোদে তেমন একটা তেজ নেই, হালকা বাতাস বইছে। পরশুদিন উপমার এক্সাম, বাসার মধ্যে লোডশেডিং। এই কারণে উপমা বই নিয়ে ছাদে চলে গেছে। এখানে যাও একটু বাতাস আছে। ফোনটা পাশে রেখে উপমা বই পড়ায় মনোযোগ দিল। গত 2 মাস উপমা আর শুভর একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কয়েকবার দেখাও করেছিল। এর মধ্যে ফোন বেজে উঠল। উপমা ফোন হাতে নিয়ে দেখলো শুভর ফোন। উপমা মুচকে হেসে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কি করছেন? এই তো পরশুদিন এক্সাম পড়ছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ডিস্টার্ব না করি, আপনি পড়ুন। সমস্যা নেই, আপনি কি কিছু বলবেন? না, এমনি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু পড়ছেন যেহেতু পড়ুন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন। ফোনটা কেটে দিল উপমা। পিছন থেকে উপমার ভাই আদি এসে বলল, কিরে, পড়াশোনা বাদ দিয়ে কার সাথে কথা বলছিস? তেমন কেউ না, এক ফ্রেন্ডের সাথে। ও, এই গরমে বাসে থাকা যায় বল? ঘরের মধ্যে গরমের থেকে বিরক্ত হয়ে ছাদে চলে আসলাম। ইদানিং এত পরিমাণ লোডশেডিং হচ্ছে, বেঁচে থাকাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে।
এদের লোকদের পেলে না মাথাটাই ফাটিয়ে দিতাম, বুঝেছিস? বলতে বলতে ছাদের অন্য পাশে গিয়ে রেলিংয়ের উপরে বসে পড়ল আদি। উপমা আবারও পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসায় ও বাসায় চলে গেল। সন্ধ্যায় নাস্তা করে আবারও পড়তে বসলো। রাতে ডিনার করে ঘুমিয়ে গেল। ইদানিং ক্লাস, কোচিং সবকিছু সামলাতে সামলাতেই হাঁপিয়ে উঠেছে উপমা। শান্তিতে নিঃশ্বাস ফেলারও সময়টুকু ওর নেই। পরীক্ষা শেষ হলে একটু শান্তি। আজকে উপমার এক্সাম। সকাল থেকে তড়িঘড়ি করে রেডি হয়ে এক্সাম হলে চলে গেল। এক্সাম শেষ হলো দুপুরে। এক্সাম দিয়ে বেরোতে বেরোতে বৃষ্টি নামলো। বৃষ্টির কারণে গাড়িও পাওয়া যাচ্ছে না। এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অতটা পথ হেঁটে যাওয়া সম্ভবও নয়। রাস্তার পাশের একটা দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালো বৃষ্টি থামার অপেক্ষায়। ফোনটাও আনেনি যে আদিকে কল দিবে। দোকানদার কিছুটা সামনে কিছু বকাটে ছেলে কথা বলছে, আবার বারবার উপমার দিকে বাজেভাবে তাকাচ্ছে। রাস্তায় মানুষ তেমন একটা নেই। উপমার ভয় লাগছে, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না। তাই বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করলো সে। পিছন পিছন ছেলেগুলো আসতে লাগলো। উপমার ভয় আরও বাড়ছে, তাই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। ছেলেগুলো এবার জোরে জোরে হাঁটছে আর উপমার উদ্দেশ্য বাজে বাজে কথাও বলছে। উপমা না পেয়ে উপমা এবার দৌড়াতে লাগলো। পিছন পিছন ছেলেগুলোও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা সময় পা পিছলে পড়ে যেতে লাগলো উপমা। এমন সময় কোনো এক শক্তপোক্ত হাত তাকে কোমর জড়িয়ে ধরে নিল। উপমা বেশ ভয় পেয়ে গেল। ভয়ের চোখ বন্ধ করে ফেললো। ছেলেটা একদম উপমাকে বুকের সাথে জড়িয়ে রেখেছে। আর ইউ ওকে উপমা? ছেলেটার কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই ধীরে ধীরে চোখ খুলল উপমা। তাকে এখনো জড়িয়ে ধরে আছে শুভ। উপমার ভয়টা কাটাতেই উপমা শুভর হাতের দিকে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে শুভ ছেড়ে দিল আর বলল, এভাবে বৃষ্টির মধ্যে একা একা হেঁটে আসছিলেন কেন? আর একটু হলেই তো এই ছেলেগুলো। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলল শুভ। এরপর খানিক থেমে বলল, কখনো এমন বৃষ্টির মধ্যে নির্জন রাস্তায় হাঁটবেন না। গাড়ি না পেলে প্রয়োজনে আপনার ভাই বা আমাকে কল দিতে পারেন। উপমা মিনমিনে কণ্ঠে বলল, আজকে ফোন আনিনি। খুব ভালো করেছেন। এখন চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তখন ছেলেগুলো শুভকে দেখে সামনে এগোনোর সাহস পায়নি, উল্টে ঘুরে দৌড়ে পালিয়ে গিয়েছে। বৃষ্টির মধ্যে দিয়ে দুজনে হাঁটতে লাগলো। বাসার সামনে পর্যন্ত এনে দিয়ে শুভ চলে যেতে নিল। উপমা বলল, বাসায় আসুন না। আজ না আরেকদিন, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসতে হবে কিন্তু। আচ্ছা আসবো। বলে শুভেও চলে গেল। এরই মাঝে আরও কিছু দিন কেটে গেছে। পরীক্ষা দিয়ে এসে ধপ করে সোফায় বসে পড়ল উপমা। আদি ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ চোখে রেখেই জিজ্ঞাসা করলো। পরীক্ষা কেমন হয়েছে তোর? উপমা পানি খেতে খেতে জবাব দিল, এই তো ভালোই। যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর খাবার খেয়ে ঘর পরিষ্কার করবি। আমার এক ফ্রেন্ড আসবে। সারাদিন এটা সেটা খেয়ে ঘরের মধ্যে প্যাকেট ফেলে কি অবস্থা করেছিস। বাসায় কেউ আসলে আমাদেরকে পাগল বলবে। আদির এমন ব্যঙ্গাত্মক কথা শুনে উপমা আর কিছু না বলে মুখ গোমরা করে উঠে চলে গেল। কিছুক্ষণ বাদে এসে খাবার খেয়ে আদির চোখ ফাঁকে দিয়ে আস্তে আস্তে রুমের দিকে পা বাড়াতে নিচ্ছিল। এমন সময় আদির গম্ভীর কণ্ঠে উপমার পা থেমে গেল। চোখ বন্ধ করে জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে গেল। আদি গম্ভীর কণ্ঠে বলল, ড্রয়িং রুমটা পরিষ্কার করবে কে? আমি? উপমা আদির দিকে ঘুরে দাঁড়ালো। মিনমিনে কণ্ঠে বলল, সেটা করলে তো আমার আর করা লাগে না। আদি উপমার বিড়বিড় করে বলা কথাটা স্পষ্টই শুনল। এটা শুনে সে আরো তেরে বেগুনে জ্বলে উঠে বলল, কি বললি তুই? সারাদিন ঘর নোংরা করবি তুই আর পরিষ্কার করব আমি? তখন ভাই বোনের এমন গম্ভীর যুদ্ধ দেখে তার মা শিলা বেগম এসে বলল, এই এই তোদের দুটোকে নিয়ে আমি আর পারি না। আর এই তোকে কতবার বলেছি এভাবে এখানে সেখানে এটা সেটা ফেলবি না। এখন সব পরিষ্কার কর। আদির ফ্রেন্ড এসে এসব অবস্থা দেখলে কি ভাববে বলতো? উপমা অসহায় ফেস করে ওর মায়ের দিকে তাকালো, যার অর্থ আজকের মতো তুমি পরিষ্কার করে দাও না। আদি তখন তার মায়ের দিকে তাকিয়ে রেগে বলল, মা, তুমি একদম ওর কথাই গলবে না। যে নোংরা করেছে সেই পরিষ্কার করবে। তুমি চলো আমার সাথে। ভাইয়ের কথায় উপমা আরো মিয়ে গেল। আদি তখন উপমার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, 10 মিনিটের মধ্যেই যেন সব ক্লিয়ার হয়ে যায়, একটুও যেন নোংরা না থাকে। আমি একটু পরে আসছি। উপমা বিরক্তি হয়ে ঘর পরিষ্কার করতে লাগলো। সব পরিষ্কার করতে করতে সে ঘেমে গেছে একদমই, তাই সে শাওয়ার নিতে চলে গেল।
ঘেমে যা তা অবস্থা। শাওয়ার না নিলে শরীরে খারাপ হয়ে যাবে। শাওয়ার নিয়ে এসে বারান্দায় কাপড় মেলে দিল। যদিও বিকেল হয়ে যাওয়ায় তেমন রোদ নেই, তবে বাতাস আছে। তারপর ড্রয়িং রুমে এসে টিভি ছেড়ে বসলো। আদিকে বের হতে দেখে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ? বললাম না আমার এক ফ্রেন্ড আসবে, ওকে আনতে যাচ্ছি। বলে বেরিয়ে আদি শুভকে ফোন দিল। কি রে, কই তুই? এই যে অ্যাড্রেস দিয়েছিস, প্রায় চলে এসেছি। শুভ গাড়ি থেকে নেমে আদিকে জড়িয়ে ধরল। আসলে শুভ আর আদি কলেজ ফ্রেন্ড। আদি কলকাতায় এক কলেজ থেকে পড়াশোনা করেছে। তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব। শুভ শিলিগুড়িতে থাকে। শোনার পরেই আদি বলেছিল বাসায় আসতে, কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। আদি তখন শুভর কাঁধে হাত রেখে বলল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হবে কেন? আচ্ছা ভেতরে চল, আম্মু অপেক্ষা করছে। আদি বাসার গেট দিয়ে ঢোকার সময় শুভ খানিকটা অবাক হলো, কারণ এই বাসায় তো উপমায়ক থাকে। শুভকে কিছু একটা ভাবতে দেখে আদি জিজ্ঞাসা করলো। কি রে শুভ, দাঁড়িয়ে কি ভাবছিস? চল। শুভ আদির কথায় হুঁশে আসলো। এরপর মাথা নাড়িয়ে বলল, কিছু না, চলো। বাসায় ঢুকে শুভ আর উপমা দুজন দুজনকে দেখে অবাকের চরম সীমায় পৌঁছালো। আদি শুভকে উপমার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল। ও হচ্ছে আমার বোন উপমা। শুভ তখন উপমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল। আপনি আদির বোন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। উপমাও অবাক হয়ে গেল। শুভ তাহলে তার ভাইয়ের বন্ধু? আদি তাহলে দুজনকে এভাবে কথা বলতে দেখে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল। এই এক সেকেন্ড, তোরা কি দুজন দুজনকে চিনিস? আরে ওই তো সেই মেয়ে যার সাথে আমার ট্রেনে পরিচয়, যার কথা তোকে আমি বলেছিলাম। আদি শুভর কথায় প্রচণ্ড রেগে গেল। আদিকে রাখতে দেখে উপমা অবাক হলো। আদি রেগে গিয়ে শুভর কলার চেপে ধরল। কি বললি তুই? তোর এত বড় সাহস? তুই এতদিন ধরে আমার বোনকে ভালোবাসার কথা আমাকেই বলছিস? যা, এখনই বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা এখান থেকে। বেরিয়ে যা বলছি, তোকে কিছুতেই আমি আর সহ্য করতে পারছি না। উপমার তো সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছে না। শুভ তাহলে ওকে ভালোবাসে, কিন্তু ওকে তো কখনো বলেনি। আদির এমন ব্যবহারে তীব্র লজ্জায় পড়ল শুভ। সে আর কিছু না বলে উপমার দিকে একবার তাকিয়ে চলে গেল। এত চিৎকার শুনে শিলা বেগম বেরিয়ে এলেন। এসে আদির দিকে তাকিয়ে বললেন। কি হয়েছে তো চেঁচামেচি কিসের? মায়ের কথায় আদি উপমার দিকে একবার তাকালো। উপমা ভয় কাচুমাচু হয়ে গেছে। আদি চিৎকার করে বলে উঠল। তোমার মেয়েকেও সামলাও। ট্রেনে, রাস্তায় যার খুশি তার সাথে কথা বলবে, যার সাথে খুশি তার সাথে বন্ধুত্ব করবে, এমন শিক্ষা তো ওকে আমরা দেইনি। উপমার মা ভীষণ অবাক হলেন। তিনি কখনোই উপমার ব্যাপারে এমন কথা কোথাও শোনেননি। তাহলে আজ হঠাৎ কি এমন হলো? ওদিকে আদি তখন উপমার কাছে এসে বলল। একটা কথা তোকে বলে রাখি, কখনো শুভর সাথে যোগাযোগ রাখবি না, আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলবি না। কথাটা যেন মনে থাকে, না হলে আমি তোর কি করব নিজেও জানি না। বলে আদি রেগে হনহনিয়ে চলে গেল। ওদিকে রুমে গিয়ে দরজা লক করে দিল উপমা। ওর মা পিছন পিছন ডাকতে ডাকতে এসে দেখেন মেয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকবার ডাকার পরও উপমা দরজা খুলল না। আদির আজকের ব্যবহারটা উপমা কিছুতেই বুঝতে পারছে না। নিজের বন্ধুর সাথে কেউ এমন ব্যবহার করে? আর শুভ যে ওকে ভালোবাসে সেটা তো কখনো বলেইনি, বা ওর কথাবার্তাও তেমন বুঝেনি উপমা। শুভ নামের ছেলেটার প্রতি তো তারও ফিলিংস আছে, আলাদা এক অনুভূতি যা কারোর প্রতি কখনো কাজ করেনি। কিন্তু শুভ যে তাকে ভালোবাসে সেটা মনে হতেই খানিকটা লজ্জা লাগলো উপমার। পর মুহূর্তেই নিজের ভাইয়ের করা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে ভেবে শুভর নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হতে হতেই কেটে গেল। শেষবার কল রিসিভ হলো। উপমা ভীষণ উত্তেজনা নিয়ে বলল। হ্যালো হ্যালো শুভমান, হ্যালো। অনেকক্ষণ নীরবতা। ওপাশ থেকে কেউ কোনো কথা বলছে না। উপমার ভয় হলো, কিন্তু তাকে থেমে গেলে চলবে না। সে জানে শুভই কলটা ধরেছে, তাই আবারও বলল। কথা বলবেন না আমার সাথে? ভাইয়ের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সরি, ভাইয়ার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ ভাইয়ার কথায় রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করবেন না। ওপাশ থেকে শুভর চেহারায় কি পরিবর্তন হয়েছে তা দেখার সামর্থ্য উপমার নেই, তবে সে অনুভব করতে পারছে কিছুটা। খানিক থেমে থমথমে গলায় শুভ বলল। আদি ভুল কিছু বলেনি, তার জন্য আপনি ক্ষমা চাইছেন কেন? যে কোনো ভাই রেগে যেত এই পরিস্থিতিতে। আপনি যে আমায় ভালোবাসেন আমাকে তো কখনো বলেননি। ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই জানাবো। এখানে আসার পর ট্রেন থেকে শুরু করে আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলেছিলাম আদিকে, শুধু আপনার নামটাই বলা হয়নি। আদি এই ব্যাপারে অনেক সাপোর্ট করেছিল আমায়, কিন্তু ও যে এভাবে রিয়্যাক্ট করবে
সেটা আমি ভাবতেও পারিনি। ভাইয়া এসব প্রেম ভালোবাসার ব্যাপারে খুবই স্ট্রিক্ট। এসব কখনোই সাপোর্ট করে না। কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্ব তো দূরে থাক, কথা বলতে অবধি আমায় দেয়নি। কয়েক বছর আগে একটা মেয়ের সাথে ভাইয়ার রিলেশন ছিল। মেয়েটা ভাইয়াকে ঠকিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। তারপর থেকেই ভাইয়া এমন হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম। উপমা, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। এমন সময় জোরে জোরে আদি দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। উপমা তাড়াহুড়ো করে আদিকে বলল। ভাইয়া ডাকছে, আমি আপনার সাথে পরে কথা বলছি, বাই। বলে উপমা কল কেটে দিল। ওদিকে শুভ ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আদি দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। কিরে, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছিস না কেন? উপমা দরজা খুলতে খুলতে বলল। ঘুমিয়ে পড়েছিলাম। 9টা বাজতে চললো, ডিনার করবি চল। উপমা কিছু না বলে ডিনার করতে চলে গেল। ডিনার শেষে রুমে এসে ভালো করে দরজা বন্ধ করে ফোন নিয়ে বারান্দায় চলে গেল উপমা। রিং হতেই শুভ রিসিভ করলো। উপমা ধীর কণ্ঠে বলল। ওই সময় কি বলতে চেয়েছিলেন এবার বলতে পারেন। বলবো, আগে বলুন। আপনি এত আস্তে আস্তে কথা বলছেন যে, পাশে কি কেউ আছে? পাশে কেউ থাকলে তো ফোনে দিতে পারতাম না। ভাইয়া আপনার সাথে কথা বলতে নিষেধ করেছে, আর ভাইয়া পাশের রুমে আছে, তাই এভাবে কথা বলছি। তো আদির নিষেধের পরেও আমার সাথে কথা বলছেন যে? আদি দেখলে তো আপনাকেই বকবে। ভাইয়া দেখবে না। যাই হোক, নিষেধ তো করেছে। নিষেধ করলে কি হবে? ভাইয়ার সব কথা শুনতে তো আমি বাধ্য নই, কারণ আমি আপনাকে। বলেই উপমা থেমে গেল। এক এক নাগাড়ে বলতে বলতে ওর খেয়ালই নেই কি বলছে। তখন শুভ বলল। কি হলো, থেমে গেলেন কেন? আপনি আমাকে কি? উপমা ভীষণ লজ্জায় পড়ে গেল। কি বলবে সে? খানিকটা থেমে বলল। কিছু না। উপমার কথা বলার ধরন শুনে শুভ নিঃশব্দে হাসল। মেয়েটার এই আচরণগুলোই শুভকে আরো আকৃষ্ট করে। শুভ দম নিয়ে বলল। কিছু তো একটা বলতেই নিচ্ছিলেন, কি বলুন তো? বললাম তো কিছু না। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? শুভর কথা শুনে উপমার কান গরম হয়ে গেল। ছেলে কি সব বুঝেও তাকে লজ্জায় ফেলতে চাইছে? বেশ কিছুক্ষণ সব চুপচাপ। শুভ মৃদু হেসে বলল। জানি বাসেন, নয়তো ভাইয়ের নিষেধ সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে আমায় ফোন করতেন না, আদির হয়ে আমায় সরি বলতেন না। কি ঠিক বলছি তো? বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর উপমা ছোট্ট করে জবাব দিল। তাহলে তখন কিছু না বললেন কেন? উপমা এবারেও চুপ। কিছুক্ষণ পর আবারও বলল। আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। শুভ বুঝতে পারল উপমা লজ্জা পাচ্ছে, তাই আর কথা বাড়ালো না। ওকে, গুড নাইট। উপমা কিছু না বলে ফোন কেটে দিল। বেশ কিছুক্ষণ কেটে গেল। শুভ আর উপমার সম্পর্ক ভালোই চলছে। তবে সেদিনের পর আর দেখা হয়নি ওদের। ইনফ্যাক্ট দেখা করার কোনো সুযোগও নেই, কারণ এখন প্রতিদিনই আদি উপমাকে ভার্সিটি নিয়ে যায়, আবারও নিয়ে আসে। ওদের দেখা করার কোনো সুযোগ নেই। ড্রয়িং রুমে বসে শুভর সাথে মেসেজে কথা বলছিল উপমা। হঠাৎই ওর মায়ের ডাকে ফোনটা সোফায় রেখেই চলে যায়। এরই মাঝে আদি ড্রয়িং রুমে এসে বসে। এমন সময় উপমার ফোনে মেসেজ টোন বাজে। আদি হাতে নিয়ে দেখে শুভ্রর মেসেজ। সাথে সাথে আদির মেজাজটা তুঙ্গে উঠে গেল। চিৎকার করে উপমাকে ডাকলো। উপমা দৌড়ে আসতেই ওর গালে পরপর 2টা চড় মারল। রাগী গলায় বলল। তোকে কতবার বারণ করেছিলাম যে শুভর সাথে কথা বলবি না, আমার কথা না শুনে উল্টো ওর সাথে প্রেম করছিস। উপমা গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আদি এটা দেখে আরো রেগে গেল। চিৎকার করে বলল। আজ থেকে তোর ফোন চালানো নিষেধ। তোর ফোন আমার কাছেই থাকলো, আর কখনো তুই ফোন পাবি না। বলেই ফোনটা নিয়ে চলে গেল আদি। উপমা সোফায় বসে বসে কান্না করতে লাগলো। এবার কি হবে? শুভর সাথে কি কথা বলবে কি করে? কখনোই কি আর শুভর সাথে কথা হবে না? বেশ অনেক দিন কেটে গেছে। শুভ উপমার কোনো যোগাযোগ হয়নি এর মধ্যে, আর না দেখা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ উপমার ভার্সিটি যাওয়াও বন্ধ। আদির কড়া নিষেধ, ও যেন এর বাড়ির বাইরে পা না রাখে। এদিকে শুভ উপমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। শুভর কাছে উপমার একজন বান্ধবীর নাম্বার ছিল। কয়েকবার তাকে ফোনও করেছিল উপমার সাথে কথা বলার জন্য, কিন্তু উপমার বান্ধবী থেকে জানতে পারে যে অনেকদিন ধরেই উপমা ভার্সিটিতে আসছে না। উপমার বিয়ে হয়ে যায়নি তো? এমন নানান রকম চিন্তা এসে ঘিরে ধরেছে শুভকে। সকালবেলা আদি বসে বসে ল্যাপটপে কাজ করছে। উপমা আস্তে আস্তে আদির পাশে এসে বসলো। উপমাকে হাঁসফাঁস করতে দেখে আদি বলল। কিরে, কিছু বলবি? উপমা মাথা নাড়ালো। আদি দাদিকে কিছুটা নরম স্বরে বলল। কি বলবি বল। ভাইয়া অনেকদিন তো হয়ে গেল, পড়াশোনার সব বন্ধ, ক্লাসও মিস হচ্ছে। আজকে ভার্সিটিতে যাই প্লিজ।
আদি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। না বলতে উদ্যত হতেই শিলা বেগম এসে বললেন, উপমা তো ঠিকই বলেছে, অনেক দিন পড়াশোনা সব মিস হচ্ছে। আজকে যাক না, মা, তুমিও বলছো? দরকার হলে তুই সাথে করে নিয়ে যা, আবার তুই নিয়ে আসিস। মায়ের কথায় আদি কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলল। ঠিক আছে, রেডি হয়ে নাই। উপমা ঠোঁটে হাসি ফুটে উঠল। অনেকদিন ওর বাইরে যাওয়া হয় না, প্রকৃতির আলো বাতাস থেকে দূরে, মনটাও খারাপ হয়ে আছে। এদিকে প্রায় 15-20 দিন হতে চললো শুভর সাথে কোনো যোগাযোগ নেই। এখন আর কিছুই ভালো লাগে না ওর, ফোনটাও নেই যে কোনোভাবে যোগাযোগ করবে। উপমা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আদি উপমাকে বাইকে করে ভার্সিটির সামনে নামিয়ে পড়ল। আমি তোকে নিয়ে যাব, ভার্সিটিতেই থাকিস। উপমা মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল। ও ক্লাসে আসতেই ওর বান্ধবী মিনা বলল, কি রে, কোথায় ছিলি এতদিন? তোর কোনো খোঁজ খবর নেই, ক্লাসও করছিস না, ফোনও ধরছিস না। এদিকে তোর খবর জানতে শুভ ভাইয়া কতবার আমায় ফোন দিয়েছে জানিস তুই? ছেলেটা তোর জন্য পাগল পাগল হয়ে গেছে, একটুখানি কথা বলার জন্য, একটুখানি দেখা করার জন্য। আর তুই সবকিছু বন্ধ করে বাড়িতে বসে আছিস। উপমা এবার মিনাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এতদিনের সমস্ত কথা মিনাকে খুলে বলল। সব শুনে মিনা উপমাকে সান্ত্বনা দিয়ে বলল। দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। এরই মধ্যে ক্লাস টিচার চলে আসলো। দুটো ক্লাসের পর অফ পিরিয়ড মিনা আর উপমা গিয়ে ক্যান্টিনে বসলো। মিনা উপমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, কথা বলবি ভাইয়ার সাথে? মিনার প্রস্তাবে উপমা কাপা কাপা হাতে ফোনটা নিয়ে বলল, আমার তো নাম্বার মনে নেই। আমার ফোনে সেভ করা আছে, কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখ, পাবি। উপমা কন্ট্যাক্ট লিস্টটা থেকে শুভর নাম্বারটা বের করে ডায়াল করলো। দুবার রিং হতে হতেই কেটে গেল। উপমা আবারও কল দিতে যাবে এমন সময় শুভ নিজেই কল ব্যাক করলো। রিসিভ হতেই শুভর কণ্ঠ শোনা গেল। হ্যালো মিনা, উপমার কোনো খবর পেয়েছো? শুভ, আমি। বলেই কেঁদে দিল উপমা। উপমার কণ্ঠ কানে পৌঁছাতেই শুভ বলল, উপমা, উপমা, তুমি কেমন আছো? এভাবে কেঁদো না প্লিজ। উপমা তখন কেঁদেই চলেছে। প্রিয় মানুষের এমন কান্না শুভকে শেষ করে দিচ্ছে। সে উপমাকে শান্ত করার জন্য নিজেকে স্বাভাবিক রেখে বলল, তোমার সাথে আমার কথা আছে, কান্না অফ করো প্লিজ। কিন্তু উপমা কান্না থামালো না। তখন তার পাশে বসে থাকা মিনা উপমার হাত ধরে বলল, এই উপমা, কাঁদিস না, কান্না অফ কর প্লিজ। দেখ ভাইয়া তো কিচ্ছু বলবে না তোকে। উপমার কান্না আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, তবে এখনো নাক টেনে যাচ্ছে। শুভ এবার নরম স্বরে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে এতদিন তুমি? জানো তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। অনেক দিন ভার্সিটি আসছো না, আর তোমার ফোনটাও সুইচ অফ। কি হয়েছে বলো প্লিজ। সেদিন আদি ফোন নিয়ে যাওয়ার পর থেকে সমস্ত ঘটনা উপমা শুভকে বলল। সব শুনে শুভ বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আচ্ছা তুমি কোথায় এখন? ভার্সিটিতে তো? হ্যাঁ। ওকে, তুমি ওয়েট করো, আমি আসছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে উপমা আর মিনা ক্যান্টিনে বসে বসে ওয়েট করছে। শুভ এখনো আসেনি। আর কিছুক্ষণের মধ্যেই ভার্সিটি ছুটি হয়ে যাবে, তখন তো ভাইয়াও চলে আসবে। আমি শুভর সাথে কথা বলবো কিভাবে? এইসব ভাবনার মধ্যেই উপমা তাকিয়ে দেখলো আদি বাইক নিয়ে ভার্সিটির ভিতরে ঢুকছে। মিনার হাত ঝাঁকিয়ে বলল, কি হবে আমার বলতো? শুভ যদি এখন আসে তাহলে তো ভাইয়া ওকে। মিনা উপমাকে আশ্বস্ত করে বলল। কিছু হবে না। তখন আদি এগিয়ে এসে উপমার সামনে দাঁড়িয়ে বলল। ক্লাস শেষ? মিনা উপমার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই উপমা বলল, না না, আরো একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তারপর বাড়ি যাব। ঠিক আছে, আমি ওয়েট করছি, তুই ক্লাস করে আয়। উপমা মিনার হাত ধরে একটা ক্লাসরুমে গিয়ে বসলো। ভয় নিয়ে বলল, ভাইয়াকে তো বললাম ক্লাস আছে, এদিকে তো 10-15 মিনিট বাদে ভার্সিটি শেষও হয়ে যাবে। ওয়েট, দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি কোথায় আছে ভাইয়া। শুভর নাম্বারে ফোন দিল মিনা। শুভ তাড়াতাড়ি রিসিভ করলো। মিনা তাড়াহুড়ো করে বলল, ভাইয়া আপনি কোথায়? এই তো তোমাদের ভার্সিটির ভেতরেই ঢুকছি। তোমরা কোথায়? আদি ভাইয়া ক্যান্টিনের সামনে বাইকে বসে আছে। আপনি লাইব্রেরি ভবনের সামনে দিয়ে এসে মেইন ভবনের 3 তলায় চলে আসেন, আমরা ওখানেই আছি। ওকে, আমি আসছি। চিন্তা করিস না, ভাইয়া চলে এসেছে। উপমা মিনার হাত ধরে বলল কথাটা, কিন্তু উপমা শান্ত হতে পারল না। সে ভয়ে ভয়ে বলল, ভাইয়া যদি শুভকে দেখে ফেলে তাহলে? দেখবে না, কিচ্ছু হবে না, দেখিস। মিনিট 2-এর মধ্যেই শুভ এসে 3 তলার বারান্দায় দাঁড়ালো। মিনা বারান্দায় এসে শুভকে দেখে হাত ধরে রুমের মধ্যে নিয়ে যায়। উপমার উদ্দেশ্যে বলল, তোরা কথা বল, আমি দেখি কেউ আসছে কিনা। বলেই দরজাটা হালকা করে লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওদিকে উপমা দৌড়ে গিয়ে শুভকে জাপটে ধরে কেঁদে দেয়। শুভ উপমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, কেঁদো না, আমি এসেছি তো, দেখবে সব ঠিক হয়ে যাবে।
উপমা শুনল না শুভর কথা। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তো আমাকে বাড়ি থেকেও বের হতে দেয় না, ফোনটাও নিয়ে গেছে, যে তোমার সাথে কথাও বলতে পারছি না। তোমার সাথে কথা বলা ছাড়া তো আমিও থাকতে পারছি না। উপমা শুভর মুখে মুখ গুজে কেঁদে চলেছে। শুভ বারবার উপমাকে শান্ত করার চেষ্টা করতেও ব্যর্থ হলো। এরই মধ্যে দরজায় নক দিল মিনা। তাড়াতাড়ি কথা শেষ কর, ভার্সিটি তো ছুটি। আদি ভাই এই বিল্ডিং এর দিকে এগিয়ে আসছে। এরই মধ্যে দরজায় নক করলো মিনা। আদির কথা শুনে উপমা মুখ তুলে শুভর দিকে তাকালো। শুভ পকেট থেকে একটা ফোন বের করে বলল। এই নাও, এটা তোমার কাছে রাখো। উপমা অবাক হয়ে তাকিয়ে রইল। শুভ তখন মুচকি হেসে ফোনটা উপমার হাতে ধরিয়ে দিয়ে বলল, কি হলো, তাকিয়ে আছো কেন? এটা তোমার জন্য। আদি আবার এসে পড়বে। ধরো এটা। এটাতে আমার নাম্বার সেভ করা আছে আর একটা সিম দেওয়া আছে। ওই সময় এটা কিনতে যাওয়াতেই একটু দেরি হয়েছিল। উপমা আবারও শুভকে জড়িয়ে ধরল। মিনা দরজায় নক করে বলল। ভাইয়া তো সিঁড়ি দিয়ে উঠছে, তাড়াতাড়ি আয়। উপমা শুভকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। শুভ তখন উপমার কপালে একটা আলতো চুমু দিয়ে বলল, ফোনটা ব্যাগে ঢুকিয়ে নাও। আসছি আমি। সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। কি করে যাবে ভাইয়ার সামনে দিয়ে? পেছনে ক্লাসের বারান্দা দিয়ে নেমে যাব। আমার জন্য চিন্তা করো না। কিন্তু এভাবে যেতে হবে, উপায় নেই। বলে শুভ বেরিয়ে যেতে নিল। কি মনে করে আবার পিছন ফিরে তাকালো। উপমা ছলছল চোখে শুভর দিকে তাকিয়ে বলল, আমাদের আবারও দেখা হবে তো শুভমান? অবশ্যই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। বলে শুভ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ওদিকে উপমা ক্লাসরুম থেকে বেরিয়ে আসতেই আদির সামনে এসে দাঁড়ালো। উপমা আর মিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো। কিরে, তোরা দুজন কি করছিস? সবাই তো বেরিয়ে গেছে। উপমা কিছু বলার আগেই মিনা বলল, আসলে ভাইয়া, উপমা তো এতদিন আসেনি, তাইও আমার কাছ থেকে নোটস লিখে নিচ্ছিল। সবকিছু লেখা হয়েছে? হ্যাঁ। বাড়ি চল এবার। আদি আর কিছু না বলে উপমার দিকে তাকিয়ে রইল। বাড়িতে এসে উপমা শাওয়ার নিয়ে লাঞ্চ করে রুমে এলো। রুমে এসে দরজাটা ভালো করে লক করে টেবিলে থেকে ব্যাগটা নিয়ে এসে খাটের ওপরে বসলো। ব্যাগ থেকে ফোনটা বের করে অন করলো। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখলো শুভ নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। উপমা নাম্বারটাতে ডায়াল করলো। কয়েকবার রিং হয়ে কেটে গেল। মিনিট 5 বাদে উপমা আবারও কল দিল। এবারও বিজি দেখাচ্ছে। উপমা মন খারাপ করে ফোনটা পাশে রেখে শুয়ে পড়ল। এরপর নিজে নিজেই বলতে লাগলো, ফোন দিয়ে, সিম দিয়ে এখন আর ফোন রিসিভ করছে না। ঠিক আছে, আমিও আর ফোন দিব না। এইসব ভেবে মন খারাপ করে শুয়ে থাকতে থাকতে উপমার চোখে ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর কল বেজে ওঠায় উপমার ঘুম ভেঙে গেল। বিরক্তি হয়ে চোখ বন্ধ করে ফোন রিসিভ করলো। কিন্তু উপাসের ব্যক্তির কণ্ঠ শুনেই উপমার মুহূর্তেই ঘুম উড়ে গেল। সাথে বেশ রাগও হলো। শুভ মিনমিনে গলায় বলল, সরি উপমা, আই এম এক্সট্রিমলি সরি। তখন অফিসের কাজের জন্য ফোন রিসিভ করতে পারিনি। উপমা তখনও নিশ্চুপ, কোনো কথাই বলছে না। ভীষণ অভিমান জমেছে মানুষটার প্রতি। ওপাশ থেকে শুভ আবারও বলল, এই যে মিস, সরি বললাম তো, এবার তো কথা বলো। উপমা এবারেও চুপ। শুভ তখন একটু উঁচু আওয়াজে বলল, দেখো, আমার কিন্তু এভাবে ভালো লাগছে না। তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু আমি কল কেটে দেব। ঠিক আছে, কথা বলবে না তো? ওকে, আমি কল কেটে দিচ্ছি। এবার উপমা নরম স্বরে বলল, শুভ, কি হলো? এতক্ষণ কথা বলছিলে না কেন? আমি কতবার সরি বললাম? ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই কল ধরতে পারিনি। তোমার উপর অনেক রাগ হচ্ছিল তাই। ওকে বাবা, সরি। আর কখনো এমন হবে না। তুমি জানো এমনিতেই তোমার সাথে এতদিন কথা না বলতে পেরে আমার কি অবস্থা, কতটা কষ্ট হচ্ছিল তোমাকে না দেখে থাকতে। শুভর কথায় উপমার এবার কেঁদেই দিল। শুভ এবার অবাক হয়ে বলল, এ কি হলো, কাঁদছো কেন? উপমা নাক টেনে টেনে বলল, আমারও তো একই অবস্থা। ভাইয়া যদি আমাদের মেনে নেয় তাহলে কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ভাইয়াকে মানিয়ে নাও না। কিছুদিন যেতে দাও, দেখবে আদি ঠিকই মেনে নিবে। যদি না মানে? ভাইয়া তো তোমার নাম শুনলেই মানবে, ঠিকই মেনে নিবে। শুভর কথায় উপমা ভরসা পেল। আরও কিছুক্ষণ কথা বলার পর উপমা ফোন রেখে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় মায়ের ডাকে ঘুম ভাঙল ওর। কিরে, ওঠ এবার। পড়বি না আজকে? উঠছি। উপমা উঠে ফ্রেশ হয়ে এসে পড়তে বসলো। উপমার মা শিলা বেগম উপমার পাশে বসে বলল, তোর মামাতো ভাই আবির নিজে তোকে পছন্দ করেছে। তোর মামা মামিরও ইচ্ছে, তাদের ঘরের বউ করবে তোকে। কালই তোর বিয়ে। আদি সব কথা বলে রেখেছে। কি বলছো কি তুমি? ভাইয়া আমার বিয়ে ঠিক করে ফেললো, তোমরা একটাবারও আমায় জানালে না? আবির তো আমাদেরই আত্মীয়ই,
তাই আর তাছাড়া তুই ভালো ছেলেও, তাছাড়া খুব ভালো ছেলেও। তোর মামা মামিও অনেক করে বলল, এজন্য আর না করতে পারলাম না। আর আবির 3-4 দিন পরেই জার্মানি চলে যাবে, তাই আর দেরি করতে চায় না বিয়েটা নিয়ে। এই কারণেই এত তাড়াতাড়ি সব ঠিক করা। কিন্তু আমি অরুণ ভাইকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তুমি তো সবকিছু জানো মা, তারপরও এমন করছো কেন? আমি শুভমানকে এই শুভর নাম আর মুখেও আনবি না। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে আদি বলল কথাটা। উপমার আজ আর ভয় হলো না। সে আদির সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। এইসব ভালোবাসা ভুলে যা। সম্ভব না, ওকে ভুলতে পারবো না আমি। এখন সব আবেগের বশে বলছিস, কিন্তু সত্যিকার অর্থে ভালোবেসে কেউ কাউকে পায় না, দিন শেষে ঠকে যায়। তোর ভালোর জন্যই বলছি। আর হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, তোর বিয়ে আবিরের সাথেই আমি ঠিক করেছি, আর ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না, আমার ডিসিশনই ফাইনাল। বলে আদি চলে গেল। উপমা অসহায় চোখে মায়ের দিকে তাকালো। তার মা চুপচাপ বসে আছে। উপমা তখন তার মায়ের কাছে গিয়ে বলল, মা, ও মা, তুমি ভাইয়াকে বোঝাও না, আমি শুভকে ছাড়া থাকতে পারবো না। তোর ভাইকে বলে লাভ নেই। ওই মেয়েটা তোর ভাইয়ের সাথে প্রতারণার পর থেকে তোর ভাই এমন হয়ে গেছে, ভালোবাসা শব্দটাই এখন ঘৃণা করে। এসবের প্রতি বিশ্বাসই উঠে গেছে। কিন্তু শুভ তো আমাকে সত্যিই ভালোবাসে, ও কখনো আমায় ঠকাবে না। শুভকে ভুলে যা, আমার কিছু করার নেই। তোর মামা মামিকে আমি কথা দিয়ে ফেলেছি। বলেই শিলা বেগম উঠে চলে গেলেন। শিলা বেগম চলে যেতেই উপমা ঘরের দরজাটা লাগিয়ে ফোন নিয়ে এসে ব্যালকনিতে চলে যায়। শুভকে কয়েকবার ফোনও করে, কিন্তু ফোন সুইচ অফ। উপমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে পাগলের মতো ঘরে আসে। তারপর টেবিল থেকে ডায়েরিটা নিয়ে এসে মিনার নাম্বার বের করে, মিনাকে কল করে। মিনা ফোন ধরতেই উপমা তাড়াহুড়ো করে বলল, হ্যালো মিনা, আমি উপমা। হ্যাঁ বল। এই, এটা কার নাম্বার? আমারই। ভাইয়া অরুণ ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করব না, মাকেও কতবার বলেছি ভাইয়াকে বোঝানোর জন্য, কিন্তু মাও বলছে শুভকে ভুলে যেতে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। শুভ ভাইয়াকে জানিয়েছিস? ওর ফোনে ট্রাই করেছিলাম, পাইনি, সুইচ অফ। আবার ট্রাই কর, আমি দেখছি কি করা যায়। তুই চিন্তা করিস না, রাখছি। উপমা ফোন রেখে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। কি হবে, কি করবে সে? শুভকে ছাড়া তো থাকা অসম্ভব। তার ভাইয়া যদি সত্যি সত্যি আবিরের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়, কি হবে? কি করে থাকবে সে শুভকে ছাড়া? বেশ কিছুক্ষণ পর শুভ কল দেয়। উপমা তাড়াহুড়ো করে ফোন রিসিভ করতেই শুভ বলল, হ্যালো, সরি উপমা, আমার ফোনে চার্জ ছিল না, তাই রিসিভ করতে পারিনি। একটু আগে মিনাও আমায় ফোন দিয়েছিল, ও বলেছে আমায় সবটা। ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে, কালকেই আমার বিয়ে। আমার মামা মামিকে কথাও দিয়ে ফেলেছে। আমি বিয়ে করব না শুভ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চিন্তা করো না, কিছু হবে না। আমি তোমাকে কারো হতে দিব না, আমার উপর ভরসা রাখো। বলেই ফোন কেটে দিল শুভ। প্রায় রাত 1টা বাজে। উপমা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়েই গিয়েছিল, কিন্তু মিনিট 5 আগে শুভর ফোনে ঘুম ভেঙে গেছে। শুভ ফোন দিয়ে বলছিল, ঘুমিয়ে পড়েছিলে নাকি? সরি ঘুম ভাঙানোর জন্য। না, সমস্যা নেই। শুনো উপমা, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। তোমার রুমের জানালাটা খুলে একটু জানালার কাছে আসো। তুমি এত রাতে? আগে আসো, তারপর বলছি। উপমা তাড়াতাড়ি করে জানলার কাছে গিয়ে দেখলো শুভ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি আবারও শুভকে ফোন করে বলল, হ্যালো, এত রাতে তুমি? সেসব পরে বলছি, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তোমার ফোন আর ব্যাগটা নিয়ে চলে এসো। কিন্তু কি করে আসবো? মা আর ভাইয়া দেখবে তো? কেউ দেখবে না, আস্তে ধীরে আসো, সাবধানে। ওকে, আসছি। এরপর উপমা জামাটা পাল্টে চুল আছড়ে এর মধ্যেই আবারও শুভর ফোনে ফোন করলো। হলো, তুমি কোথায়? এই তো আসছি। তাড়াতাড়ি এসো, কেউ দেখে ফেললে আবার সমস্যা। তারপর ফোন আর ব্যাগ নিয়ে উপমার রুমের দরজা খুলল। ড্রয়িং রুম পুরো অন্ধকার। উপমা নিজের রুমের লাইট অফ করে দিয়ে পা টিপে টিপে মেইন দরজার কাছে গেল। আস্তে করে দরজা খুলে বেরিয়ে এলো। ফোনে ফ্ল্যাশ অন করতেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। গেট খুলে বাইরে বেরোতেই দেখলো শুভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। উপমা কাছে যেতেই শুভ বলল, তাড়াতাড়ি বাইকে ওঠো। এত রাতে কোথায় যাব? কোথায় আবার? আমার বাড়িতে। কিন্তু এখন যদি তুমি আমার সাথে না যাও তাহলে কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে।
শুভর কথা শুনে উপমা ভয় পেয়ে যায়। উপমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ। উপমা শুভকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে হারাতে চাই না, হারাতে পারবো না, কিন্তু আমার ভাই আমাকে না পেলে তো। তুমি আমার সাথে চলো, কিছু হবে না, দেখো। উপমা তখন চুপ করে দাঁড়িয়েছিল, তার ভীষণ ভয় হচ্ছে। শুভ তখন উপমার হাত ধরে বলল, আমাকে বিশ্বাস করো তো তুমি? নিজের থেকেও বেশি। তাহলে চলো, আমার সাথে ভরসা রাখো, আমার উপর কিচ্ছু হবে না। শুভ বাইকে উঠে বসলো। উপমা শুভর পেছনে উঠে বসলো। ফুল স্পিডে বাইক চলছে। আকাশে মেঘ ডাকছে, সাথে সাথে বাতাসও বইছে, তাই উপমার কিছুটা শীত লাগছে। খানিক বাদেই কেঁপে কেঁপে উঠছে। বাইক চালাতে চালাতেই শুভ বলল, উপমা, কোনো সমস্যা হচ্ছে তোমার? উপমা কাঁপতে কাঁপতেই জবাব দিল, না, আসলে একটু ঠান্ডা লাগছে তাই। আরেকটু অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মিনিট পাঁচেকের মধ্যেই শুভ তার বাড়িতে এসে পৌঁছায়। উপমাকে নিয়ে ভিতরে ঢুকতেই শুভ সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল উপমার। এই হলো আমার বাবা মা আর ছোট ভাই শুভ্র। উপমা সবার সাথেই কথা বলে। যে বিষয়টা উপমা সবচেয়ে বেশি অবাক হয়েছে সেটা হলো এত রাতে বিয়ের সব অ্যারেঞ্জ করে ফেলেছে শুভ। উপমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এইসব কি শুভ? আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? বিয়ে এইভাবে? এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আদিকে বললে তো বুঝবে না, উল্টো ঝামেলা করবে, তাই ভাবলাম বিয়ে করি, তোমাকে নিয়ে ওই বাড়িতে যাব। উপমা আর কিছু বলল না। শুভর মা উপমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভিতরে এসো মা, আমার সাথে এসো। বলে উপমাকে একটা রুমে নিয়ে গেলেন। উপমাকে একটা গোলাপি কালারের শাড়ি পরিয়ে আর হালকা কিছু গহনা পরিয়ে নিয়ে এসে শুভর পাশে বসিয়ে দিলেন। এরই মধ্যে শুভ শার্ট চেঞ্জ করে পাঞ্জাবি পরেছে। উপমার খানিকটা লজ্জা লাগছে। এখানকার সব মানুষজন ও পরিবেশ সবাই নতুন। আপাতত আজকে দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হবে। রেজিস্ট্রি পেপার শুভ প্রথমে সাইন করলো, তারপর উপমাকে পেনটা এগিয়ে দিল। উপমা পেনটা হাতে নিয়ে একবার শুভর দিকে তাকালো। শুভ চোখ দিয়ে আশ্বস্ত করতেই উপমা সাইন করে দিল। শুভর মা বলল, তোরা বস, আমি সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ বাদেই শুভর মা কিছু নাস্তা আর মিষ্টি নিয়ে এলেন। উনি নিজে হাতেই উপমা শুভকে মিষ্টি খাইয়ে দিলেন। তারপর শুভকে বললেন, রাত তো প্রায় 3টা বাজে, ওকে নিয়ে ঘরে যা, সকাল হলে ওই বাড়িতে যাবি। মায়ের কথা শুনে শুভ উপমার হাত ধরে মুচকে হেসে বলল। চলো রুমে যাই। শুভ উপমাকে নিয়ে ওর ঘরে গেল। ঘরে ঢুকেই ও আরো অবাক হয়ে গেল। পুরো ঘরটা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো। পাশে তাকিয়ে দেখলো শুভ দাঁড়িয়ে মুচকি হাসছে। শুভ শুভ্রের দিকে তাকিয়ে বলল, এইটুকু সময়ের মধ্যে এত কিছু কখন করলি? যখন তুই ডিসিশন নিয়েছিলি যে আজকে বিয়ে করবি তখন। থ্যাঙ্কস ব্রাদার, বাট এখন আমাকে আর তোর ভাবিকে একটু একা ছাড়, রেস্ট নিব। ওকে, রেস্ট নাও, আমিও একটু ঘুমাই, কম দখল তো আর যায়নি। বলে শুভ চলে গেল। শুভ দরজা লাগিয়ে সে বিছানায় শুয়ে পড়ল। উপমা তখন দাঁড়িয়ে আছে। শুভ উপমার দিকে তাকিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন এখনো? উপমা এসে খাটের এক পাশে বসলো। শুভর দিকে তাকিয়ে বলল, আমার না খুব ভয় করছে, ভাইয়া আর মা যদি জানতে পারে তাহলে কি হবে? আমি তোমাকে নিয়ে কালকেই ওই বাড়িতে যাব। হ্যাঁ, আদি আর আন্টি রাগ করবে ঠিকই, কিন্তু মেনে নিবে। দেখো, এখন যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। যা হয় ভালোর জন্যই হয়, এখন এইসব চিন্তা বাদ দিয়ে এসো, ঘুমিয়ে পড়ো। উপমা এসে বিছানায় শুভর পাশে শুয়ে পড়ল। বিছানার পাশে জানলা খোলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বাইরের বাতাসে মোমবাতিগুলো নিবু নিবু করছে। প্রকৃতির ঠান্ডা হাওয়া উপমার শরীর ছুঁয়ে যাচ্ছে। উপমার ঠান্ডা লাগছে ভীষণ, তবুও শুভর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে শুয়ে আছে। উপমাকে এভাবে কাঁপতে দেখে একটানে তাকে নিজের কাছে নিয়ে এসে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল শুভ। রাগী গলায় বলল, শীতে এভাবে দূরে থেকে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? আমি তো তোমার হাজবেন্ডই, অন্য কেউ তো না। তাহলে এভাবে দূরত্ব বজায় রেখে শুয়ে শীতে কাঁপছো কেন? উপমা কিছু বলল না। শুভর এতটা কাছে থাকায় ওর নিঃশ্বাস খুব দ্রুত বেগে চলছে। উপমার অবস্থা বুঝতে পেরে শুভর আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে পড়ল। এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার ওই বাড়ি যেতে হবে। আদি রাগী চোখে শুভ আর উপমার দিকে তাকিয়ে আছে। পিছন থেকে শিলা বেগম বারবার আদিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আদি কোনো কথাই শুনতে নারাজ। ওর একটাই কথা, উপমা যেন এই বাড়ির আর পা না রাখে। আদি ফের চেঁচিয়ে বলল, কি রে, কথা কানে যাচ্ছে না তোদের? বলেছি না এখান থেকে চলে যেতে। আর তোর এত সাহস কি করে হলো
আমার পারমিশন ছাড়া রাতের বেলা বাড়ি থেকে বেরোনোর? তোকে তো আমি। বলেই চর দেওয়ার জন্য হাত ওঠালো। উপমা ভয়ে কুকড়ে গেছে। তখন শুভ আদির হাত ধরে বলল, অনেক হয়েছে, আর ওর গায়ে হাত দিবি না। আমার বোনকে আমি মারবো না কি করব সেটা বলার তুই কে? আমি ওর হাজব্যান্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। তাই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আগে আমার পারমিশন নিতে হবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আদি এবার রেগে শুভর দিকে হাত তুলতেই উপমার মা শিলা বেগম রেগে নিজের ছেলের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আদি হাঁ হয়ে মায়ের দিকে তাকিয়ে আছেন। তখন শিলা বেগম রেগে বললেন, আদি, তোর কোনো কথা শুনতে চাই না আমি। আমার মেয়ে যেখানে গিয়ে সুখে থাকবে, ভালো থাকবে, সেখানেই ও থাকবে। এটা নিয়ে আর একটা কথাও বলবি না তুই। আর শোন, যে মেয়েকে তুই ভালোবাসতি সেই মেয়ে তোকে কোনো দিনও ভালোবাসতো না বলেই ঠকিয়ে গেছে। কিন্তু শুভ এমন ছেলে না। আর ওর সাথে তো তোর 1-2 দিনের বন্ধুত্ব না, 8-8টা বছরের বন্ধুত্ব। সেই কলকাতা থেকেই তুই ওকে চিনিস। তাহলে তোর এত ভালো বন্ধুকে তুই এভাবে অবিশ্বাস করবি? ওকে তুই ভালো করেই চিনিস, জানিস। আমিও চিনি ওকে। ও এমন ছেলে না, বোঝার চেষ্টা কর। আদি হনহনিয়ে ভিতরে চলে গেল। শিলা বেগম শুভ আর উপমাকে ভিতরে এনে বসালেন। কিছুক্ষণ কথা বলার পর সকালের নাস্তা করে শুভ আর উপমা চলে গেল। 6 মাস পর, মাস তিনেক আগে আদি শুভ আর উপমার বিয়ে মেনে নিয়েছে। এখন দুই পরিবারের মধ্যে সম্পর্ক অনেক ভালো, কারোরই কোনো আপত্তি নেই তাদের সম্পর্ক নিয়ে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। খাওয়া দাওয়ার পর উপমা আর শুভ দুজনে ছাদে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝেই নীরবতা। উপমা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর শুভ উপমার দিকে। নীরবতা ভেঙে উপমাই বলল, আকাশটা কত সুন্দর, তাই না? তবে আমার উপমার সাথে আকাশের কোনো উপমাই হয় না। ঢং। সত্যি বলছি, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী, যে আমাকে প্রতিটা মুহূর্তে পাগল করো। উপমা এবার এগিয়ে এসে শুভর গলা জড়িয়ে ধরল। এরপর শুভর গালে একটা কিস করে শুভর মুখে মুখ লুকিয়ে পড়ল, আমাকে সারা জীবন এইভাবে ভালোবাসবে তো? এমন সুন্দরী রমণীকে ভালো না বেশি কি থাকা যায়? যদি আমার থেকেও সুন্দরী কেউ আসে তখন কি ভুলে যাবে? উপমা শুধু উপমাই বুঝলেন মহারানী। তার জায়গা কেউ কখনোই দখল করতে পারবে না। বলে শুভ হেসে এক হাতে জড়িয়ে নেয় উপমাকে। উপমাও শুভর বুকে মাথা রেখে উপভোগ করতে থাকে তারা ভরা রজনীর সৌন্দর্য। তাদের ভালোবাসা চলতে থাকুক এভাবেই। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।